ওয়ালাইকুম সালাম। দেখা যাক আজকে সাউন্ডের প্রবলেম করে কিনা। আজকে আমার বাসা থেকে ক্লাস নিচ্ছি। সাউন্ড ক্লিয়ার আছে কিনা দেখো একটু। ওয়ালাইকুম সালাম তাসমিয়া রিদা, জুবাইর মুনতাসির সাইন ভাই, আজকে প্রথম আপনার ক্লাস করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ টু জয়েন দ্য ক্লাস। ফাবিন্দেশন তরঙ্গ, তোমরা তো সঞ্চার পথে সবকিছু শিখে ফেলেছো, অনেক কিছু শিখেছো। সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু বলতে হবে আমাকে। হ্যাঁ ক্লিয়ার আছে, শুনতে পাচ্ছি। মোস্তাকের ওখানে যেহেতু সাউন্ড ক্লিয়ার, সুতরাং সুরাইয়া এনি সাউন্ড ক্লিয়ার আছে কিনা বাবা বলো একটু তোমরা। ক্লিয়ার ভাই, ইনশাআল্লাহ আজকে সাউন্ড ক্লিয়ার থাকবে। আজকে বাসায় ক্লাস নিচ্ছে। জুয়েল ভাইয়ের বয়া নষ্ট হয়ে গেছে, এ থেকে প্রমাণিত হয় যে জুয়েল ভাইয়ের বয়া নষ্ট। সেই কষ্ট আমরা কোথায় রাখবো? কানিস ফাতেমা মিমোশি, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ওয়ালাইকুম সালাম তাসনিম রিবা। আয়েশা তারান্নম ক্লিয়ার ভাইয়া, যে ক্লিয়ার সাউন্ড ইনশাআল্লাহ। তাহলে আজকে ইনশাআল্লাহ ভালো মতোই ক্লাস নেওয়া যাবে। তো যাই হোক, আমি সঞ্চার পথের প্রথম অর্থাৎ এপিসোড 1-এ তোমাদের বেসিক জিনিসটা বলেছিলাম যে সঞ্চার পথ নির্ণয় করতে গেলে যে বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করতে হবে সেটা হচ্ছে চলমান বিন্দু xy। তারপরে আমাদেরকে খুঁজতে হতো যে পরিবর্তনশীল রাশিটা কি, সেই পরিবর্তনশীল রাশিকে ভ্যানিশ করে ওই xy এর মাধ্যমে প্রকাশ করতে হয়। আরেকটা জিনিস খুঁজতে হতো যে সেখানে কি কি শর্ত দেওয়া আছে, রাইট? তো দুই একটা অঙ্ক দিয়ে শুরু করি আগে, তারপরে আমরা আবার নতুন কিছু আলোচনা আছে আজকে, সেগুলো একটু দেখব। ওকে, তোমরা দেখো x cos আলফা প্লাস y sin আলফা, এটা বইয়ের অঙ্ক। যারা এই অঙ্কগুলো পারো তারা হয়তোবা তাদের কাছে কিছু মনে হবে না, অ্যাডমিশনের বিশেষ করে ছেলে মেয়েরা তারা হয়তোবা এটা জানে যে এই অঙ্কটা কিভাবে করতে হয়। এটা একটা সরল রেখা x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু t। এখানে আলফা পরিবর্তনশীল, আলফা পরিবর্তনশীল, এটা আমি বলে দিলাম আলফা পরিবর্তনশীল। তাহলে আলফা যদি পরিবর্তন হয় তাহলে এই সরলরেখা বিভিন্ন সময় বিভিন্ন রকম রূপ ধারণ করবে। ওকে, আমার প্রশ্ন হচ্ছে এই সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ কি হবে? ওকে, এই সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের, এটা বইয়ের অঙ্ক কিন্তু, খণ্ডিত অংশের মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দুর সঞ্চার পথ, মধ্যবিন্দুর সঞ্চার পথ। ওকে, তাহলে আমাকে খুঁজে বের করতে হবে এখানে পরিবর্তনশীল কে, পরিবর্তনশীল রাশি হচ্ছে আলফা। তাহলে আলফাকে আমাকে ভ্যানিশ করতে হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কোন বিন্দুর সঞ্চার পথ? মধ্যবিন্দু। সরলরেখাটির ভাষাটা দেখো, সরলরেখাটি দ্বারা না, সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু। তাহলে এই মধ্যবিন্দুকে তোমাকে ধরতে হবে xy, চলমান বিন্দু। যে বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে সেটাকে তোমাকে ধরতে হবে xy। ওকে, তাহলে x ইকুয়াল টু তোমার একটা মান আসবে, y ইকুয়াল টু একটা মান আসবে। তারপরে আমার শর্ত এখানে কি? অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের। ওকে, সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশে আমরা যদি চিত্র দেখি ব্যাপারটা হচ্ছে এরকম। মোস্তাক তুমি কোথায় যাচ্ছ?
সাউন্ড কম কেন? সাউন্ড তো শোনা যাচ্ছে। দেখো ভাইজান, আমাকে বলেছে এই সরলরেখাটা, মনে করো এটা যে কোনো একটা সরলরেখা, সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ বলতে বোঝায় এই AB। আর যদি বলতো সরলরেখাটি দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশ, তাহলে OA আর OB বোঝাতো। সরলরেখাটির অর্থাৎ এই সরলরেখার যে অংশকে দুইটা অক্ষরেখা কেটে রাখে আর কি, অর্থাৎ AB অংশকে, তাহলে এর মধ্যবিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। এই হচ্ছে মধ্যবিন্দু। তাহলে মধ্যবিন্দু এটাই আমার হচ্ছে চলমান বিন্দু XY, এই বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে, রাইট? তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক বের করার আমরা চেষ্টা করব। তাহলে আমার প্রদত্ত সরলরেখা x cos আলফা প্লাস y sin আলফা এটা ইকুয়াল টু p। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমরা x অক্ষের আর y অক্ষের খণ্ডিত অংশ বের করে a আর b এর স্থানাঙ্ক বের করতে পারি, তাহলে p বিন্দুর স্থানাঙ্ককে আমরা প্রকাশ করতে পারব। তাহলে x অক্ষের ছেদবিন্দু বের করতে গেলে x অক্ষের উপরে যে বিন্দুটা a বিন্দুর স্থানাঙ্ক বের করতে গেলে a বিন্দুতে y এর মান 0। এই ইকুয়েশনে যদি y এর মান 0 বসাই তাহলে এটা 0 হবে। তাহলে x আসবে p বাই cos আলফা, অর্থাৎ a বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি। অর্থাৎ a বিন্দুর ভুজ স্থানাঙ্ক p বাই cos আলফা আর কোটি স্থানাঙ্ক 0। আর a বিন্দুর ভুজ স্থানাঙ্ক p বাই cos আলফা আর কোটি স্থানাঙ্ক 0। আবার আমি যদি b বিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, b বিন্দুর ভুজ 0, তাহলে x যদি 0 হয় সেক্ষেত্রে আমি b বিন্দুর স্থানাঙ্ক পাবো। দেখো x 0 বললে y আসবে p বাই sin আলফা, অর্থাৎ b বিন্দুর স্থানাঙ্ক আসবে 0, p বাই sin আলফা। কি ক্লিয়ার? আমি এইভাবে নির্ণয় করি, অথবা তোমরা x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1 আকারে নিয়ে আসো, a আর b এর স্থানাঙ্ক তুমি বের করতে পারবা। তাহলে আমি যদি এখন a আর b এর স্থানাঙ্ক এখানে লিখে নেই, a এর স্থানাঙ্ক p বাই cos আলফা, 0, আর b বিন্দুর স্থানাঙ্ক 0, p বাই sin আলফা। ওকে, আলফা কিন্তু পরিবর্তনশীল। এবার আসো কোন বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে? p বিন্দুর সঞ্চার পথ বের করতে হবে। p বিন্দুটা কিন্তু ab এর মধ্যবিন্দু, এটা প্রশ্নেই বলে দেওয়া আছে। তাহলে অতএব p বিন্দুর ক্ষেত্রে p বিন্দুর x ইকুয়াল টু কত? তাহলে x ইকুয়াল টু মানে কি? এই মধ্যবিন্দুর ভুজ মানে কি? প্রান্ত বিন্দুর ভুজদ্বয়ের গড় মান। প্রান্ত বিন্দুর ভুজদ্বয়ের গড় মান করলে হবে p বাই 2 cos আলফা। একবারে করলাম, হ্যাঁ, কিছু মনে করো না। অর্থাৎ x ইকুয়াল টু হবে এই ভুজ প্লাস এই ভুজ ডিভাইডেড বাই 2, সেটা করলে এই জিনিস আসবে। আবার y ইকুয়াল টু আসবে কোটি দ্বয়ের যোগফল বাই 2, এই কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2 করলে হবে p বাই 2 sin আলফা। এই হচ্ছে তোমার কন্ডিশন। সবকিছু কমপ্লিট। তাহলে আমাকে যেটা বলেছিল যে সরলরেখাটির অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু সঞ্চার পথ, মধ্যবিন্দুকে আমি প্রকাশ করেছি দুইটা ইকুয়েশন দিয়ে। এখন তোমার চেষ্টা থাকবে যে এই প্রশ্নে পরিবর্তনশীল রাশিকে, যে রাশিটা পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হবে। এখন এখানে পরিবর্তনশীল বলা ছিল আলফা, এখান থেকে এখন আলফাকে ভ্যানিশ করতে হবে। আলফাকে ভ্যানিশ করতে গেলে cos আলফার মান এখানে বের করো। cos আলফা ইকুয়াল টু p বাই 2x, এখান থেকে sin আলফার মান বের করো। sin আলফা ইকুয়াল টু p বাই 2y। ক্লিয়ার? এটা দাও ইকুয়েশন নম্বর 1, এটা দাও ইকুয়েশন নম্বর 2। তোমাকে কিন্তু আলফাকে ভ্যানিশ করতে হবে। এখানে কে পরিবর্তনশীল? আলফা পরিবর্তনশীল। মানে আলফাকে ভ্যানিশ করতে গেলে দুটো ইকুয়েশনকে কি করলে আলফা ভ্যানিশ হয়ে যায়? বর্গ করে যোগ করলে। তাহলে 1 এবং 2 নম্বর ইকুয়েশন বর্গ করে আমরা যোগ করে দেব। তাহলে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার হতে পারে। তাহলে এর বর্গ প্লাস এর বর্গ মানে 1, এটা ইকুয়াল টু এর বর্গ মানে p স্কয়ার বাই 4x স্কয়ার প্লাস এর বর্গ মানে p স্কয়ার বাই 4y স্কয়ার
তাহলে এখানে কিছু কমন যাচ্ছে 1 ইকুয়াল টু পি স্কয়ার বাই 4 যদি আমি কমন নিই, কমন নিয়ে লসাগু করি x স্কয়ার y স্কয়ার লসাগু করলে উপরে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার। লসাগু করলাম জাস্ট কিচ্ছু করিনি। পি স্কয়ার বাই 4 কমন নিলে থাকবে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার দিয়ে লসাগু করেছি ভাই। এবার আর আর গুণ করলে সর্বসাকুল্যে আমার থাকবে পি স্কয়ার ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 4 ইনটু x স্কয়ার y স্কয়ার। ইহাই নিম্নের সঞ্চার পথের সমীকরণ। কোন বিন্দু সঞ্চার পথ পাইছি আমরা? এটা পি বিন্দু। পি বিন্দুটা কোনটা বলো তো? ওই বি এর মধ্যবিন্দু। কি ক্লিয়ার? কানে আবার কি ঢুকলো? হইছে? ও ভাইজান ক্লিয়ার কিনা বলো? তোমরা কি ক্লিয়ার হইছো? কোন চ্যাপ্টার না, আমরা শুধু বিভিন্ন শর্ত সাপেক্ষে জ্যামিতির সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতেছি। ওকে, ক্লিয়ার ভাইজান? ক্লিয়ার বলো। দেখেছো, ফ্রি ক্লাসও মানুষ করতে চায় না, এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। ওকে ক্লিয়ার। এবারে দেখো আমি একটা প্রশ্ন দেব, যে খুবই সুন্দর একটা প্রশ্ন দেব, দেখে পারো কিনা তোমরা। প্রশ্নটা লিখো। দেখি এটা যদি কেউ পারে তাহলে সাইন্স পাবে। দাও x sin theta minus y cos theta equal to root over x square plus y square, root over x square plus y square, এবং আরেকটা ইকুয়েশন আছে কি sin square theta divided by a square plus cos square theta divided by b square equal to কত মাস্টার? 1 by x square 1 by x square plus y square। y square। ওকে, এই দুটো সমীকরণে যদি থিটা পরিবর্তনশীল হয়, থিটা পরিবর্তনশীল হলে সঞ্চার পথ নির্ণয় করো, সঞ্চার পথ নির্ণয় করো। ওকে, যদি এটা তোমরা পারো। কে পরিবর্তনশীল? থিটা পরিবর্তনশীল। যখনই আমার দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা ইকুয়েশনে যদি কোনো কিছু পরিবর্তনশীল বলা থাকে, সেই পরিবর্তনশীল রাশিটাকে ভ্যানিশ করে x y এর যে সমীকরণ আসবে সেটাই তার সঞ্চার পথ। ওকে, সেটাই তার সঞ্চার পথ। আমি তোমাদেরকে বললাম এই দুটো সমীকরণে থিটা পরিবর্তনশীল হলে, অর্থাৎ আমি যদি বলি এই সমীকরণে থিটা পরিবর্তনশীল হলে, এটা বিভিন্ন সময় বিভিন্ন রকম ইকুয়েশন তোমাকে দিবে, গ্রাফ দিবে। আবার এখানে থিটা পরিবর্তনশীল হলে আরেকটা গ্রাফ দিবে। তাহলে এদের ছেদবিন্দুর সঞ্চার পথ কি হবে? ছেদবিন্দু মানে এদের কমন জিনিস মানে x y এর সঞ্চার পথ নির্ণয় করতে হবে। এখন আমাকে তোমরা এই দুটো ইকুয়েশন থেকে থিটা পরিবর্তন করে দাও, তাহলেই হবে। যে পারবে তাকে চাইনিজ খাওয়ানো হবে। আগে বলে রাখলাম সময় 5 মিনিট, 5 মিনিটে করে দাও। দেখি পারো কিনা। 5 মিনিটে করে দাও। কে করে দিতে পারবে?
যে পারবে সে চাইনিজ খাবে। যদি আমাদের রাজশাহী শহরের কোন শিক্ষার্থী পারে সে কালকে এসে চাইনিজ খাওয়া যাবে আমার সাথে। আর যদি বাইরের কোন ডিস্ট্রিক্টের স্টুডেন্ট পারে সেখানে যাই আমি খাওয়াই আসবো। অথবা বিকাশে পাঠিয়ে দিব। মোহাম্মদ আশিক আপনি করে দেন ভাইয়া। আমি করে দিলে আমি যদি পারি তাহলে তো আমি চাইনিজ খাবো, তাই না? দেখে কে কে পারে। এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। আমাকে প্রশ্ন করতে দিলে আমি বইতে এই প্রশ্ন এই বছর দিতাম আর কি। চাইনিজ খাবো না কেন রে ভাই? আজকে রাগ করে অনেকে জয়েনই করেনি, দেখেছো? গতকালকে 300 প্লাস জয়েন করেছিল। কেউ কি পারছে? ভাই এটা কি 3rd চ্যাপ্টারের পড়া? 3rd চ্যাপ্টারের না, যে কোনো চ্যাপ্টারের। একটু দাঁড়ান ভাই, ট্রাই করি। তিলোত্তমা পাল, আচ্ছা দাঁড়াইলাম। রাতুল রাসেল বলছে ভাই আমাদের সেকেন্ড ইয়ারের স্থিতিবিদ্যা গ্রুপে ক্লাস কবে থেকে নেবেন? কেন আমি স্থিতিবিদ্যার ক্লাস নিব বলো? তোমরা ক্লাস করো না, তোমাদের কোনো মনোযোগ নাই, তো আমি অযথা কষ্ট করে ক্লাস নেব কেন? শাহরিয়া ইসলাম এনি, হাই ভাইয়া, হ্যালো ভাইয়া। শুধু শুধু আপনার টাকার খরচ হবে। কেউ পারলো না, 5 মিনিট টাইম পার হয়ে গেল। ফারহান সিদ্দিক রিয়াদ বলছে ওয়েট, অপেক্ষা করেন, অপেক্ষা করে আছি। তো যাই হোক, আমরা দেখলাম যে কেউ পারলো না। এবার আমি যদি পারি তাহলে আমি একা একা চাইনিজ কিনে খাই নিব। এই দুটা সমীকরণ থেকে আমাকে থিটাকে ভ্যানিশ করতে হবে। ওকে, তো দেখো 1 নম্বরকে যদি আমরা বর্গ করে পাই x স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস y স্কয়ার cos স্কয়ার থিটা মাইনাস 2xy sin থিটা ইনটু cos থিটা, এটা ইকুয়াল টু হবে x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো কোনো কিছু করেছি? আমি উভয় পক্ষকে জাস্ট বর্গ করেছি ভাইরা। এরপরে যেটা করব তাহলে বা এই সবগুলোকে যদি এই পাশে পার করে নিয়ে আসি, এটাকে যদি এই পাশে নিয়ে যাই, x স্কয়ার কমন নেই, x স্কয়ার কমন নিলে হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস এটাকে যদি এখানে পার করে নিয়ে যায়, y স্কয়ার কমন নেই, কমন নিলে হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এটা মাইনাস আছে এই পাশে কি হবে প্লাস 2xy sin থিটা cos থিটা ইকুয়াল টু 0। বা দেখো বন্ধুরা এখানে থাকবে x স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস y স্কয়ার sin স্কয়ার থিটা 1 মাইনাস cos স্কয়ার থিটা মানে sin স্কয়ার থিটা 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা প্লাস 2xy sin থিটা ইনটু cos থিটা ইকুয়াল টু 0। মজার বিষয় এখানে আবার সূত্র পড়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তার মানে কি a প্লাস b হোল স্কয়ার অর্থাৎ x cos থিটা প্লাস y
sin থিটা এর উপরে স্কয়ার ইকুয়াল টু 0। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু থিটাকে ভ্যানিশ করতে চাই, তাই সর্বসাকুল্যে আমাদের এখানে আসবে x cos থিটা ইকুয়াল টু মাইনাস y sin থিটা। অতএব tan থিটা ইকুয়াল টু আসবে মাইনাস x বাই y। ওকে, তাহলে tan থিটার একটা অনুপাত আসলো। tan থিটার অনুপাত নেগেটিভ আসুক সেটা সমস্যা নাই, স্থূলকোণ আসবে অথবা যদি নেগেটিভ আসে হিসাবটা, কিন্তু লম্বের দৈর্ঘ্য x, ভূমির দৈর্ঘ্য y, তাহলে অতিভুজ কত হবে? √x² + y²। ওকে, তাহলে আমরা যদি বলি যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, রাইট? কিন্তু আমার 2 নম্বর ইকুয়েশনে একটা শর্ত দেওয়া আছে, sin স্কয়ার থিটা বাই a স্কয়ার cos স্কয়ার থিটা বাই b স্কয়ার, অর্থাৎ এখানে sin স্কয়ার থিটার মান বসাতে হবে। তাহলে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, তাহলে sin স্কয়ার থিটা মানে বর্গ করতেছি আমরা, তাহলে sin স্কয়ার থিটা যদি বের করো, তাহলে sin স্কয়ার থিটা ইকুয়াল টু লম্ব স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার, রাইট? আর cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? ভূমি স্কয়ার ডিভাইডেড বাই অতিভুজ স্কয়ার, অর্থাৎ y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। দেখো, আমি sin স্কয়ার থিটার মান পেয়ে গেছি, বুঝতে cos স্কয়ার থিটার মান পেয়ে গেছি। আমার উদ্দেশ্য দুইটা ইকুয়েশন ব্যবহার করে থিটাকে ভ্যানিশ করা। তাহলে আমার 2 নম্বর ইকুয়েশনে sin স্কয়ার থিটার মান আমি বসাবো। এখন sin স্কয়ার থিটার মান আমি জানি, cos স্কয়ার থিটার মান জানি, বসিয়ে দিই আমরা। তাহলে 2 নম্বর সমীকরণে sin স্কয়ার এবং cos স্কয়ার থিটার মান বসিয়ে পাই, ঠিক আছে? তাহলে 2 নম্বর সমীকরণে sin স্কয়ার এবং তাহলে 2 হতে পাই sin স্কয়ার থিটা মানে x স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু নিচে একটা ছিল a স্কয়ার, রাইট? প্লাস cos স্কয়ার থিটার মান কত? y স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার ইনটু b স্কয়ার ইকুয়াল টু কত ছিল মুস্তাক? 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার। ওয়াও, উভয় পক্ষ থেকে 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 বাই x স্কয়ার y স্কয়ার যদি আমরা কাইটে একবারে কুচি করে দেই, ইকুয়েশনটা আসবে x স্কয়ার বাই a স্কয়ার 1। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেছো এটার সাথে কি পরিচয় আছে? হোয়াট ইজ দিস? কি সুন্দর একটা জিনিস, কত কিউট একটা জিনিস, এটাকে ভালোবাসাই যায়, রাইট? এটাকে আমরা ভালোবাসতেই পারি। এই দেখো ভালোবাসা। ওকে, উপবৃত্তের সমীকরণ দেখেছো? আমি যে দুটো ইকুয়েশন নিয়েছিলাম সেই দুটো সমীকরণ দ্বারা নির্দেশিত সঞ্চার পদের সমীকরণ একটা উপবৃত্ত। কি ক্লিয়ার? কি ক্লিয়ার? হ্যাঁ জুয়েল ভাই ক্লিয়ার। আপনি তো ভালোই বোঝেন, তো ম্যাম কেমিস্ট্রি পড়ান কেন? ওকে, এর আগে কেউ পারেনি, সুতরাং আমি আমার ভালোবাসা ভালো নয়, কে লিখেছে? আসাদুজ্জামান জুয়েল ভাই লিখেছে ভালোবাসা ভালো নয়, তবে কেন আমি, তবে কেন তুমি, মিথ্যে প্রেমে এ জীবন করলে মরুভূমি। জুয়েল ভাই বুঝছেন? এরকম একটা গান আছে ভাই, গানের কলি লিখেছেন আপনি। কি ক্লিয়ার? সবাই বুঝতে পারছো কিনা? ওকে, অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন ছিল। অত্যন্ত সুন্দর একটা প্রশ্ন ছিল। তবে প্রশ্নটা কি ছিল দেখেছো? কি কিউট একটা প্রশ্ন, যে এই সমীকরণ আর এই সমীকরণ দ্বারা যদি থিটা পরিবর্তনশীল হয়, এই দুটো সমীকরণ দ্বারা ব্যবহৃত বা প্রাপ্ত যে সঞ্চার পথ তার সমীকরণটা একটা উপবৃত্ত। ওকে ওকে, এবার আসো, আরো মেলা কথা আছে ভাইজান। এবারে আমি সবার উদ্দেশ্যে কিছু জিনিসপত্র শিখাবো।
কারণ এই মুহূর্তে ক্লাস করতেছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশন সবাই। যারা অ্যাডমিশনের তারা একটু চুপ থাকবা, সেকেন্ড ইয়াররাও একটু চুপ থাকো। ফার্স্ট ইয়ারদের জন্য তোমাকে বোঝাই নিতে হচ্ছে এই জিনিসগুলো। সেটা হচ্ছে গতদিন আমি এটুকু দিয়ে শুরু করেছিলাম, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণে সমীকরণ তখনই হবে যদি a এর মান শূন্য না হয়। ওকে, হয়তোবা তোমাদের জানা আছে এই সমীকরণে x এর দুইটা মান আছে, x1 এবং x2। ধরে নিলাম এই দুটো মান যদি সমান হয়, অর্থাৎ x1 ইকুয়াল টু যদি x2 হয়, তবে শর্ত হচ্ছে এই সমীকরণের পৃথক b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। রাইট? কোন একটা দ্বিঘাত সমীকরণের মূল দুটা যে চলকের দ্বিঘাত, কোন চলকের? x চলকের দ্বিঘাত, তাহলে x এর দুইটা মান x1 এবং x2, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল x1 এবং x2 যদি সমান হয়, তখন তোমরা শিখেছো, হয়তোবা 19 এও শিখেছো, b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয়। যখন যেটারই দ্বিঘাত সমীকরণ হোক না কেন, যদি সেই দ্বিঘাত সমীকরণের মূল দুটো যদি সমান হয়, তাহলে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হবে। এই জিনিসটা জ্যামিতিতে প্রয়োগ কোথায়? দেখো, কোন একটা বক্ররেখা এবং কোন একটা সরলরেখা দুইটা ভিন্ন বিন্দুতে যদি ছেদ করে, দ্যাট ইজ x1 y1 একটা বিন্দুতে, এখানে x2 y2, এই দুইটা ভিন্ন বিন্দুতে যদি ছেদ করে, এর অর্থ হচ্ছে এই জিনিসটার সিগনিফিক্যান্ট হচ্ছে এই বক্ররেখা এবং সরলরেখা মিলিয়ে হয় আমি একটা x এর দ্বিঘাত সমীকরণ পাবো, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ পাবো। রাইট? আমাদের জ্যামিতিতে ইন্টারমিডিয়েট সিলেবাসে আমরা দ্বিমাত্রিক জিওমেট্রি পড়তেছি, সেগুলোতে বক্ররেখা বলতে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত বোঝানো হয়েছে। আমি এখানে যে বক্ররেখাটা নিয়েছি, সেই বক্ররেখাটা এই চারটা বক্ররেখার মধ্যে কোনো একটা, আর এখানে একটা স্ট্রেট লাইন আছে। ওকে, যদি কোনো বক্ররেখা এবং কোনো সরলরেখা দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করে, এর অর্থ হচ্ছে বক্ররেখা এবং সরলরেখা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করা যায়। সেই দ্বিঘাত সমীকরণটা হয় x এর দ্বিঘাত সমীকরণ হবে, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ হবে। ওকে, যেমন দেখো, আমি তোমাদেরকে একটু বলি, যারা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা তারা ইকুয়েশনগুলো অন্তত চেনো। y স্কয়ার ইকুয়াল টু 4ax, এটা একটা পরাবৃত্ত, এটা একটা পরাবৃত্ত। y ইকুয়াল টু mx প্লাস c, এটা হচ্ছে একটা সরলরেখা। ওকে, আমি যদি তোমাদেরকে বলি এখন এই দুটো সমীকরণ ব্যবহার করে তুমি হয় একটা x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, নয়তোবা y এর দ্বিঘাত সমীকরণ তৈরি করবা, আমি সেই উদ্দেশ্যে এখান থেকে এই দুটো সমীকরণ ব্যবহার করে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে চাচ্ছি। মনে করো এখান থেকে y এর মানটা যদি এখানে বসিয়ে দাও, শুধু x এর সমীকরণ তৈরি হবে, অথবা এখান থেকে x এর মান নিয়ে এসে যদি এখানে বসিয়ে দাও, তাহলে শুধু y এর সমীকরণ তৈরি হবে। তো কোনটা বেশি সুবিধাজনক? এখান থেকে x এর মান বের করে এখানে বসিয়ে দেওয়া। তাহলে x এর মান কত আসবে বস্তায়? y স্কয়ার বাই 4a। তাহলে এই সমীকরণে যদি বসাই, তাহলে y ইকুয়াল টু m ইনটু y স্কয়ার বাই 4a প্লাস c। কি ক্লিয়ার? উভয় পক্ষকে যদি 4a দ্বারা গুণ করে দেই, 4ay প্লাস, প্লাস না, ইকুয়াল টু, তাহলে ইকুয়াল টু my স্কয়ার প্লাস 4ac। তাহলে এটা যদি আমি সাজিয়ে লিখি, তাহলে হবে my স্কয়ার মাইনাস 4ay প্লাস 4ac ইকুয়াল টু 0। এই যে দেখো, এই জিনিসটার সিগনিফিক্যান্টটা কি, এটা আগে তোমাকে বুঝতে হবে। আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে এখানে একটা বক্ররেখা নিয়েছি, এখানে একটা সরলরেখা নিয়েছি। বক্ররেখা এবং সরলরেখার সাহায্য নিয়ে এই দুটো সমীকরণের সাহায্যে আমি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। রাইট? আমি একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। এই দ্বিঘাত সমীকরণটা হচ্ছে y এর দ্বিঘাত সমীকরণ। এখন আমার প্রশ্ন, এখান থেকে যদি y এর মান দুটো ভিন্ন হয়,
তাহলে এখানে দুটো তথ্য। এক নম্বর হচ্ছে y এর মানদ্বয় ভিন্ন হলে, y এর মানদ্বয় ভিন্ন হলে সরলরেখাটি বক্ররেখাটিকে দুটো বিন্দুতে ছেদ করবে। ভিন্ন হলে সরলরেখাটি বক্ররেখাকে দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে। এটা সিগনিফিক্যান্ট হচ্ছে এইটা, ছেদ করে। যদি এখান থেকে প্রাপ্ত y এর মান, অর্থাৎ আমি কি করতেছি জানো, দুটো সমীকরণ থেকে যখন একটা সাধারণ ইকুয়েশন নিয়ে আসা হয়, এর অর্থ হচ্ছে সেই দুটো সমীকরণের কমন একটা ইকুয়েশন নিচ্ছি আমরা। এই কমন জায়গাতে y এর দ্বিঘাত সমীকরণ পাইছি। এর অর্থ হচ্ছে এই যে বিন্দু দুটা x1 y1 এবং x2 y2, এই দুটো বিন্দুর কোটি দ্বয় ভিন্ন, y এর দুটো ভিন্ন মান। y এর মান যদি দুটো ভিন্ন হয় তাহলে x এর মান দুটো হবে ভিন্ন, রাইট? তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, এবং দুটো আলাদা বিন্দু পাওয়া যাবে সোজা হিসাব। এই সমীকরণ থেকে y এর দুটো মান ভিন্ন পাওয়ার অর্থ হচ্ছে এই বক্ররেখাকে, এই সরলরেখাটা দুইটা ভিন্ন বিন্দুতে ছেদ করবে। বাট যদি ক্ষেত্রটা এরকম হয়, এখানে বক্ররেখা আছে বাট সরলরেখাটা এরকম জায়গা, রাইট? তাহলে দেখো তো মুস্তাক, এই দুটো বিন্দু একটা বিন্দুতে এসে সমাপতিত হয়েছে। আমার আগে ছিল এখানে বিন্দু আর এখানে বিন্দু, দুটো বিন্দু স্থানাঙ্ক আলাদা ছিল। বাট এই দুটো বিন্দু যখন আস্তে 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 এই বিন্দুতে সমাপতিত হলো, এই জায়গাটাতে x1 x2, আবার এই জায়গাটা y1 y2, অর্থাৎ এই দুটো বিন্দু এই বিন্দুটাতে সমাপতিত হলো। তার মানে এই সরলরেখাটা কিন্তু তখন স্পর্শক হয়ে যায়, অর্থাৎ এটা কখনো আর ছেদক থাকে না। এখানে সরলরেখাটা ছেদক আর এখানে সরলরেখাটা কি করেছে, স্পর্শক। তাহলে ফাইনালি আমরা বলতে পারি কোন একটা সরলরেখা কোন একটা বক্ররেখাকে স্পর্শ করতে হলে তাহলে কি করতে হবে, এখানকার এই যে এই দ্বিঘাত সমীকরণের y এর মান দুটো কি হতে হবে মুস্তাক, সমান হতে হবে। তাহলে y এর মান দুটো সমান হতে হবে। তাহলে y এর মান দুটি সমান হলে সরলরেখাটি হবে স্পর্শক। সরলরেখাটি বক্ররেখাকে স্পর্শ করে। কি ক্লিয়ার? তাহলে কি শিখলাম আমরা, একটা বক্ররেখা এবং একটা সরলরেখার মাধ্যমে সাহায্য নিয়ে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে সরলরেখাটি বক্ররেখাটিকে স্পর্শ করবে। ওকে, তার মানে এই দ্বিঘাত সমীকরণের মূল দুটি সমান হওয়ার অর্থ হচ্ছে এর পৃথায়ক শূন্য হবে, অর্থাৎ b² - 4ac = 0 হবে, রাইট? তাহলে আমি এখন যদি ফাইনালি তোমাদেরকে একটা নোট লিখে রাখি বা একটা প্যারাগ্রাফ লিখে দেই বা একটা বিশেষ দ্রষ্টব্য লিখে দেই, যে এরকম, যে এইভাবে লেখো, কোন একটি সরলরেখা, এটা বেসিক কথা, হ্যাঁ, একবারে সবকটা চ্যাপ্টারের একটা বেসিক কথা। কোন একটি সরলরেখা এবং বক্ররেখার সহযোগিতায় প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় সমান হলে অর্থাৎ পৃথায়ক শূন্য হলে, পৃথায়ক বা নিশ্চয়ক তোমরা বলো, পৃথায়ক ব্র্যাকেটে লিখে রাখলাম b² - 4ac = 0 হলে এই সরলরেখাটি বক্ররেখাটিকে স্পর্শ করবে। সরলরেখাটি
রেখাটি বক্ররেখা কে স্পর্শ করবে। কি ক্লিয়ার? এই জিনিসটা মনের খাতায় স্মৃতির পাতায় একবারে ফোটায় ফোটায় লিখে রাখো যে একটা সরল রেখা এবং একটা বক্ররেখা। অবশ্যই এই বক্ররেখাটা হবে সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখা। সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখা। সর্বোচ্চ দ্বিঘাত বিশিষ্ট বক্ররেখা বলতে আমি কি বুঝাইছি? বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত আর অধিবৃত্ত, এই চারটা। অন্য কোনো বক্ররেখা হলে হবে না, কিন্তু আমি সেটার ক্ষেত্রে করাইছি। ওকে, তাহলে আমরা কি করব? সরল রেখা এবং বক্ররেখার সাহায্যে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক যদি শূন্য বলতে পারি আমরা, সেই শর্তে এই সরল রেখাটা এই বক্ররেখাকে স্পর্শ করবে। এই জিনিসটা যদি তোমরা মনে রাখতে পারো, তাহলে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত প্রত্যেকটার স্পর্শকের সমীকরণ নির্ণয় করা তোমাদের জন্য অনেক সহজ হবে এবং জেনারেল একটা করে রূপ তৈরি করতে পারবা তোমরা। কি ক্লিয়ার ভাইজান? বলো এটুকু ক্লিয়ার কিনা? এটুকু ক্লিয়ার কিনা প্লিজ বলো। আগের ক্লাসের সাথে অবশ্যই রিলেটেড। আগের ক্লাস না করে এটা করা খুব একটু ঝামেলা হবে, কারণ আমি আজকে যে জিনিসটা শেখাতে যাচ্ছি, আমি সঞ্চার পথে এখনো কিন্তু যাইনি, আসল অঙ্কে এখনো যাইনি, আসল অঙ্কে যাব। কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে কিনা ভাইজান? আমি একই সাথে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত এই চারটা সমীকরণে স্পর্শক আর শর্ত সংক্রান্ত যত প্রবলেম আছে সবকিছু শেষ করে দিলাম। ঠিক আছে, দেখো ফ্রি ক্লাসও করতে চায় না, সবাই হারিয়ে গেছে ইতিমধ্যে। ওকে, এবারে দেখো, তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই সরল রেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে শর্ত নির্ণয় করো, এর অর্থ হচ্ছে এই দুটো সমীকরণে x আর y বাদে প্যারামিটারগুলো কি কি আছে? a আছে, m আছে আর c আছে। তাহলে a, m আর c এর মধ্যে সম্পর্ক তৈরি করাটাই হচ্ছে নির্ণয়ের শর্ত। এখন এই সরলরেখা এই পরাবৃত্তকে যদি স্পর্শ করতে হয়, তাহলে আমরা কি শিখাইলাম? এই দুটো সমীকরণের সাহায্যে প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের পৃথায়ক শূন্য হতে হবে, রাইট? তাহলে আমি এটাই যদি করি, এখন তোমাদেরকে বলি যে ইলেকট্রিক মিশাই দিই। ওকে, এবার আমি কি বলবো দেখো, তাহলে এই সরলরেখাটি যদি এটাকে স্পর্শ করতে হয়, তাহলে স্পর্শক হওয়ার শর্ত, স্পর্শক হওয়ার শর্ত, রাইট? তাহলে আমি দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। এবার স্পর্শক হওয়ার শর্ত, হোয়াট ইজ স্পর্শক হওয়ার শর্ত? এই সমীকরণের পৃথায়ক কি হতে হবে? শূন্য হতে হবে। পৃথায়ক মানে b স্কয়ার, তাহলে b স্কয়ার মানে 16a স্কয়ার মাইনাস 4ac। a মানে কি? m, c মানে কি? ধ্রুবক পদ, 4ac ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? বা এখান থেকে যদি 16 এর দ্বারা ভাগ করি, তাহলে a মাইনাস 16 কাটা গেলে mc ইকুয়াল টু 0। অতএব আমরা এখান থেকে লিখতে পারি c ইকুয়াল টু a বাই m। এই যে দেখো, ইহাই নির্ণয় শর্ত। অর্থাৎ আমরা বলতে পারি যে c এর মান যদি a বাই m হয়, c মানে কি? সরল রেখাটার y কে বাম পাশে রেখে সবগুলোকে ডানে পার করলে ধ্রুবক পদটা হচ্ছে c। তাহলে কোন একটা সরল রেখা y কে বাম পাশে রেখে সবগুলোকে ডান পাশে পার করে ধ্রুবক পদটা যদি এই পরাবৃত্তের a বাই m এর সমান হয়, হোয়াট ইজ a? y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে যেটা থাকে সেটাই a, 4x এর সাথে যেটা থাকবে সেটাই a ডিভাইডেড বাই m টা কি? m মানে হচ্ছে সরল রেখাটার ঢাল। যদি c ইকুয়াল টু a বাই m হয়, তখন আমরা বলতে পারবো এই সরল রেখাটা এই পরাবৃত্তকে স্পর্শ করে। তাহলে আমি এটা একটু নোট করে রাখি খাতায়, যে এভাবে নোট করে রাখবো আমরা সংক্ষেপে, যে y ইকুয়াল টু mx প্লাস c, y স্কয়ার ইকুয়াল টু 4ax কে স্পর্শ করলে c ইকুয়াল টু কি হয় অবস্থা?
a বাই m। বাস মনের খাতায় স্মৃতির পাতায় এগুলো লিখে রাখবা, ঠিক আছে? কনসেপ্টটা কি, যদি রিটেনে আসে এই সমীকরণ আর এই সমীকরণ নিয়ে প্রাপ্ত একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। সেই দ্বিঘাত সমীকরণের পৃথক ইকুয়াল টু 0 বলে যে শর্ত আসবে সেটাই ওইটা। কি ক্লিয়ার? তার মানে কি, আমি যদি এখন বলি যে এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ হতে গেলে c এর মান হতে হবে a বাই m, তাহলে এই c এর জায়গায় যদি আমরা a বাই m বসিয়ে দিই তাহলে কি সেটা সরলরেখা থাকবে না স্পর্শক হয়ে যাবে? সেটা হয়ে যাবে স্পর্শক। তাহলে অতএব আমরা বলতে পারি y স্কয়ার ইকুয়াল টু 4x। এর আকৃতি যত পরাবৃত্ত পাবা এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ, যে কোনো স্পর্শকের সমীকরণ হবে তোমার y ইকুয়াল টু mx প্লাস a বাই m। এইটা মনের খাতায় স্মৃতির পাতায় লিখে রাখতে হবে যে y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ হবে y ইকুয়াল টু mx প্লাস a বাই m। শুধু তোমাকে পরিচয়গুলো মনে রাখতে হবে, m টা কি আর a টা কি। a পাবো আমি পরাবৃত্তের সমীকরণ থেকে আর m পাবো সরলরেখার ঢাল থেকে। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এতক্ষণ থেকে করালাম y স্কয়ার ইকুয়াল টু 4x পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ কেমন হয়। সেই স্পর্শকটা হচ্ছে এটা, রাইট? এখানে আরো কথা আছে তোমাদের সাথে আমার। আমি যদি এখন তোমাদেরকে বলি তোমরা এটা নিজেরা করবা যে y ইকুয়াল টু mx প্লাস c x স্কয়ার ইকুয়াল টু 4ay পরাবৃত্তকে স্পর্শ করলে, এতকে স্পর্শ করলে c এর মান কত হবে? c এর মান আসবে মাইনাস am স্কয়ার। এটা তোমরা করে দেখিও। এটা কি তোমরা নিজেরা করতে পারবে না? বলো। আমি এখন বললাম যে এই সরলরেখাটি এই পরাবৃত্তকে স্পর্শ করলে তোমাকে দেখাতে হবে c ইকুয়াল টু মাইনাস am স্কয়ার। একটাই কনসেপ্ট, এই সরলরেখা এবং এই বক্ররেখার সাহায্য নিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করো, 1 নম্বর স্টেপ। দ্বিতীয় স্টেপ, সেই দ্বিঘাত সমীকরণের পৃথক শূন্য বলো। যদি ওইটা না আসে কান কাটে বাজারে বিক্রি করে দাও, রাইট? দেখো আমি এখন এখান থেকে তৈরি করতেছি। আমি যদি y এর মানটা এখানে বসিয়ে দিই, y এর মানটা বসানো বেশি সহজ। তাহলে এই সমীকরণে যদি বসাই তাহলে x স্কয়ার ইকুয়াল টু 4a ইনটু mx প্লাস c। তাহলে বা এটাকে এপার পার করলে x স্কয়ার মাইনাস 4am ইনটু x মাইনাস 4ac ইকুয়াল টু 0। দেখো তোমার কাছে এটা x এর দ্বিঘাত সমীকরণ কিনা। আমি কি বলেছিলাম, সরলরেখা এবং বক্ররেখার সহযোগিতায় প্রাপ্ত দ্বিঘাত সমীকরণের পৃথক শূন্য হলে এই সরলরেখাটি এই বক্ররেখাকে স্পর্শ করবে। কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তখন লিখবা তুমি স্পর্শকের শর্তে বা স্পর্শক হওয়ার শর্ত। কি শর্ত? জাস্ট এই সমীকরণের পৃথক শূন্য বলতে হবে। তাহলে কি শর্ত? b স্কয়ার মানে 16 a স্কয়ার m স্কয়ার মাইনাস 4ac। a এর মান এখানে 1 আর c এর মান কত? c এর মান হচ্ছে মাইনাস 4ac ইকুয়াল টু 0। দেখো b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। কি ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি এখানে 16 a স্কয়ার m স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 16ac ইকুয়াল টু 0। 16 a দ্বারা উভয় পক্ষকে ভাগ করলে এখানে থাকবে a m স্কয়ার প্লাস c ইকুয়াল টু 0। অতএব c ইকুয়াল টু হবে মাইনাস a m স্কয়ার। এদিকে সমস্ত বলেছিলাম না, ওটাই আসবে c ইকুয়াল টু মাইনাস a m স্কয়ার। কি আমি কি বুঝাইতে পারলাম? তোমরা কি ক্লিয়ার বাবা? কি ক্লিয়ার কিনা বলো? ক্লিয়ার? ফার্স্ট ইয়াররা পালাচ্ছে তাই না? হয়েছে? ক্লিয়ার কিনা?
কত আর মনের খাতায় লিখবো? যতগুলো পেজ ফাঁকা আছে সব পেজ ভরাট করতে হবে। আমি কিন্তু এখনো আসল ক্লাস শুরুই করিনি, রাইট? আসল ক্লাস কিন্তু এখনো শুরুই করিনি। তাহলে কোন একটা সরলরেখা কোন একটা বক্ররেখাকে স্পর্শ করার শর্ত নির্ণয় করতে পারলে একটাই নিয়ম, সরলরেখা এবং বক্ররেখার সহযোগিতায় একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে। সেই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক ইকুয়াল টু 0 বললেই আমাদের সবকিছু কেল্লা ফতে। ওকে, আচ্ছা, তার মানে আমি যদি এখন তোমাকে বলি তাহলে এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ কি হবে, তাহলে সি এর জায়গায় আমরা এটা বসিয়ে দেব এখন। তাহলে এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু mx মাইনাস a m স্কয়ার, রাইট? কি ক্লিয়ার? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে যে অঙ্কগুলো শেখানোর জন্য এই কাজগুলো করতেছি সেগুলো এখন আস্তে আস্তে বলি তোমাদেরকে, ঠিক আছে? এগুলো একটু শিখাই নিলাম। তাহলে আমি তোমাদেরকে এই দুটো নিয়ে কথা বলি, যে এখানে বক্ররেখা, এখানে বক্ররেখা, আর এখানে স্পর্শক। ওকে, স্পর্শক, রাইট? যদি আমার বক্ররেখাটা y স্কয়ার ইকুয়াল টু 4ax হয়, ঠিক আছে মাস্টার? তাহলে এই বক্ররেখার স্পর্শকের সমীকরণ আমরা দেখলাম y ইকুয়াল টু mx প্লাস a বাই m। এটা মুখস্থ রাখতে হবে। ওকে, আবার x স্কয়ার ইকুয়াল টু যখন 4ay, তখন তার স্পর্শকের সমীকরণ দেখলাম y ইকুয়াল টু mx মাইনাস a m স্কয়ার। ওকে, এবার আসুন, আমি যদি এই বৃত্তটা নিই x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এই বৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ তোমরা দেখবা y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। আমি বলবো ভাই এটা করালেন না, রাইট? তার মানে কি, এটা যদি করতে চাও তোমাদেরকে একটু হিন্টস দিয়ে দিই, তোমরা বাসায় করে লিও। x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার, এটা একটা বৃত্ত, রাইট? আর আমি সরলরেখাটা নেব এরকম y ইকুয়াল টু mx প্লাস c। আমি কি বলেছিলাম, একটা সরলরেখা এবং একটা বক্ররেখা, এই দুটার সহযোগিতা নিয়ে একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ তৈরি করবা। তুমি কি করবা, এখান থেকে y এর মান বসিয়ে দাও, এখান থেকে y এর মান বসিয়ে দিয়ে একটা x এর দ্বিঘাত সমীকরণ তৈরি হবে, হবে কিনা বলো? সেই দ্বিঘাত সমীকরণের পৃথায়ক ইকুয়াল টু 0 বলো। দেখো, পৃথায়ক 0 বললে c ইকুয়াল টু প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার হবে। এটা হচ্ছে জেনারেল প্রসেস, বাট স্পেশালি বৃত্তের ক্ষেত্রে আমরা নিশ্চয় না করেও এই সলভটা করতে পারি। সেটা কিরকম ভাবে জানো? মনে করো এই বৃত্তটা হচ্ছে এটা, এই বৃত্তের কেন্দ্র কত? 0 0, রাইট মাস্টার? এবং ব্যাসার্ধ কিন্তু a। এইবার মনে করো এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখাকে স্পর্শ করবে, সরলরেখাটা এটা, এই সরলরেখাটাকে আমি আদর্শ আকারে লিখলে mx মাইনাস y প্লাস c ইকুয়াল টু 0 লিখব, y কে পাশে পার করে দিলাম। তাহলে দেখো, এই বৃত্তটা যদি এই সরলরেখাকে স্পর্শ করতে হয়, তাহলে এই কেন্দ্র থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব এর ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে কেন্দ্র কত? 0 0। 0 0 থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করা তোমরা শিখেছো সরলরেখার চ্যাপ্টারে। কি করতে হয়, এই বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব বের করতে গেলে এই বিন্দুটা এখানে বসিয়ে দাও, অর্থাৎ 0 মাইনাস 0 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগের বর্গ প্লাস y এর সহগের বর্গ মানে 1 এর মডুলাস। এটাই হচ্ছে লম্ব দূরত্ব 0 0 থেকে সরলরেখার লম্ব দূরত্ব। এটা কার সমান হতে হবে মাস্টার? এই ব্যাসার্ধের সমান। দিস ইকুয়াল টু a হতে হবে, রাইট? তাহলে উপরে থাকলো c, তাহলে c ইকুয়াল টু মডুলাস চিহ্ন তুলে দেবে, পাশে কি হবে? প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এই যে দেখো শর্ত পেয়ে গেছি। তাহলে c এর মানটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তখন তো সেটা স্পষ্ট হয়ে যাবে। সেটাই তো পাইছি আমি, c ইকুয়াল টু mx প্লাস মাইনাস a রুট ওভার 1 প্লাস m স্কয়ার। এখন আজকে আমার এই তিনটা জিনিস নিয়ে আসল ক্লাস শুরু হবে। তাহলে
আমি যে জিনিসটা বলতে চাচ্ছি ভাইজান, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি এই জিনিসগুলো বুঝতেছো? 15টা শুভ ভাইয়ের ক্লাস, ওকে, তোমরা কি এটুকু বুঝতে পারছো ভাইজান? হয়েছে? ক্লিয়ার? ওকে, এখন দেখো আমি আসলে যে ক্লাসটা করানোর জন্য এতক্ষণ থেকে আমি তোমাদের সাথে আছি আর কি, এটা স্পর্শকের সমীকরণ। এটা কার স্পর্শকের সমীকরণ? এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ। এটাও কিন্তু এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ, আর এটা হচ্ছে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। এবং প্রত্যেকটা স্পর্শকই এম এর দ্বিঘাত সমীকরণ নির্দেশ করে। এখানে যদি এম দ্বারা গুণ করি, এটা এম এর দ্বিঘাত সমীকরণ, এখানেও এম এর দ্বিঘাত সমীকরণ। এই এম এসটা বাম পাশে পার করে নিয়ে আসলে, বর্গ করলে, এটাও একটা এম এর দ্বিঘাত সমীকরণ। এবং এম এর দ্বিঘাত সমীকরণ হওয়ার সিগনিফিকেন্টটা কি? তার মানে এম এর দ্বিঘাত সমীকরণ দ্বারা বোঝানো হচ্ছে এম এর দুইটা ভিন্ন মানের জন্য দুইটা স্পর্শক এই পরাবৃত্তের পাওয়া সম্ভব। অর্থাৎ ছেদকারী দুইটা সরলরেখা, পরস্পর ছেদী দুইটা সরলরেখা এই পরাবৃত্তকে স্পর্শ করতে পারে। অর্থাৎ আমি যদি এখন বলি এটা হচ্ছে একটা পরাবৃত্ত, এখানে একটা স্পর্শক আছে, এখানে একটা স্পর্শক আছে, এর অর্থ দেখো এই স্পর্শকটা আর এই স্পর্শকটা ঢাল আলাদা কেন মুস্তাক, রাইট? তার মানে এই দুটা স্পর্শকের ছেদ বিন্দু গামী যদি সঞ্চার পথ নির্ণয় করতে বলে, তাহলে তোমাকে এই ইকুয়েশনের ব্যাখ্যা তোমাকে নিয়ে আসতে হবে। বলো এই সমীকরণে এম এর দ্বিঘাত সমীকরণ মানে কি? এর একটা ঢাল আছে m1, এর একটা ঢাল আছে m2, এই দুটা ভিন্ন ঢাল বিশিষ্ট ছেদকারী দুটা স্পর্শক পাওয়া যায়, ঠিক? তাহলে এই পরাবৃত্তের যে দুটা স্পর্শক পরস্পরকে ছেদ করে তাদের ঢাল আছে এর ভিতরে, তাদের ভিন্ন ভিন্ন দুটা ঢাল আছে। এখন আমার প্রশ্ন তোমাদের কাছে এরকম, আমি কিন্তু আর ওই স্পর্শের সমীকরণ শিখাবো না, এবারে আসল অঙ্ক করানোর জন্য আমি কাজ করতেছি। তোমাদেরকে আমি বললাম এরকম y square equal to 4ax পরাবৃত্তের প্রশ্ন লেখো। আজকের ক্লাস শুরু এখানে। y square equal to 4x পরাবৃত্তের যে দুটি এ নম্বরে লেখো, যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ। দেখো সঞ্চার পথ কিন্তু করানোর জন্য আমি এতক্ষণ থেকে এই কাজগুলো করতেছি, ওকে? এই পরাবৃত্তের যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ আমার দরকার, রাইট? তার মানে কি এই পরাবৃত্তের একটা স্পর্শকের সমীকরণ আছে দোস্ত, সেই স্পর্শক দ্বয় পরস্পরের উপর কি হবে? তার মানে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এই শর্তে ছেদবিন্দুর সঞ্চার পথ বের করতে হবে, ওকে? বি নম্বর প্রশ্ন দিলাম, যে দুটি স্পর্শকের ঢাল দ্বয়ের সমষ্টি একটি ধ্রুবক, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ, ওকে? এটা আমি চাইলাম। আরেকটা প্রশ্ন দেব আমি লাস্ট, ওকে? অ্যাডমিশনের ছেলেমেয়েদেরকে অবশ্যই গতদিন আমি এটা করাইছি। এই পরাবৃত্তের যে দুটি স্পর্শকের মধ্যবর্তী কোণ, মনে করো 45 ডিগ্রি, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ।
দেখো এই যে তিনটা প্রশ্ন, আমি অ্যাকচুয়ালি তিনটা প্রশ্ন করাচ্ছি না, 3 4 12টা প্রশ্ন তোমাদেরকে এই মুহূর্তে আমি সলভ করাচ্ছি। আমি একটা পরাবৃত্ত নিয়ে 3টা প্রশ্ন দিয়েছি, বৃত্ত নিয়ে সেম 3টা প্রশ্ন হতে পারে, উপবৃত্ত নিয়ে 3টা প্রশ্ন হতে পারে, অধিবৃত্ত নিয়ে 3টা প্রশ্ন হতে পারে। তাহলে 3 4 12টা। আবার পরাবৃত্তের দুই প্রকারের ইকুয়েশন আছে, y² 4x, আবার x² 4ay। ওখানে আরো 3টা প্রশ্ন, টোটাল 15টা অঙ্ক তোমাদেরকে এই মুহূর্তে আমি করাতে চাই। সর্বপ্রথম কথা হচ্ছে এই পরাবৃত্তের দুটো স্পর্শক, এই পরাবৃত্তের স্পর্শকের সমীকরণটা আগে লিখে নিতে হবে। তারপরে ওই সমীকরণের ঢাল দিয়ে তোমাকে কাজ করতে হবে, ওই স্পর্শক দ্বয়ের ঢালের শর্তে অ্যাপ্লাই করে এই 3টা অঙ্ক করতে হবে। এখন আসো সলভ। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বপ্রথম আমরা বলতে চাই y² 4ax এর যে কোনো স্পর্শকের সমীকরণ সলভ করতেছি, কিন্তু এর যে কোনো স্পর্শকের সমীকরণ, যে কোনো স্পর্শকের সমীকরণ কি জানি বলো? এই পরাবৃত্তের আদর্শ একটা স্পর্শকের সমীকরণ আমরা জানি, এই সমীকরণটা হচ্ছে এটা, y mx plus a by m। ওকে, এখান থেকে তোমাদেরকে একটা ইকুয়েশন নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে my উভয় পক্ষকে m দ্বারা গুণ করতেছি, m² x plus a। ঠিক আছে মাস্টার, উভয় পক্ষকে m দ্বারা গুণ করলাম। এটাকে যদি একটু সুন্দর করে লিখি দ্বিঘাত সমীকরণ আকারে, m এর দ্বিঘাত সমীকরণ x m² minus y into m plus a equal to 0। এই যে দেখো m এর একটা দ্বিঘাত সমীকরণ এসেছে, অর্থাৎ ঢালের দ্বিঘাত সমীকরণ এসেছে, তার মানে দুটো ঢাল ভিন্ন। তাহলে এই সমীকরণের দুটো মূল, একটা m1 আর একটা m2, তার মানে এখানে দুটো স্পর্শক আছে, দুটো ভিন্ন ঢাল বিশিষ্ট স্পর্শক আছে। তাহলে সেই ঢাল দ্বয় যদি আমরা ধরি, ঢাল দ্বয় m1 ও m2, ঠিক আছে? তাহলে এই সমীকরণের দুটো মূল কি? m1 এবং m2। আমরা কোন এক সময় বহুপদীতে শিখেছি, যারা ফার্স্ট ইয়ার তারা হয়তো বা শিখনি, যে কোনো দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ, মানে মাইনাস y ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ, অর্থাৎ দিস ইকুয়াল টু y বাই x। এটা মূলদ্বয়ের যোগফলের সূত্র। ওকে, আবার মূলদ্বয়ের গুণফল m1 into m2 ইকুয়াল টু ধ্রুবক পদ বাই দ্বিঘাতের সহগ, তার ধ্রুবক পদ a আর দ্বিঘাতের সহগ x। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে আজকে পরাবৃত্তের আর বৃত্তটা শেখাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ এটা, এখান থেকে m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করে নিলাম। সেই দ্বিঘাত সমীকরণের দুটো মূল m1 এবং m2। মূলদ্বয়ের যোগফলের একটা ইকুয়েশন তুমি লিখবা, মূলদ্বয়ের গুণফলের একটা ইকুয়েশন তুমি লিখবা। ভেরি গুড, তোমার অঙ্ক কিন্তু শেষ। এবার আসো m1 আর m2 কি নির্দেশ করে? এই পরাবৃত্তের দুইটা ভিন্ন স্পর্শক যারা পরস্পরকে ছেদ করে, সেই দুটো স্পর্শকের ঢাল নির্দেশ করে m1 এবং m2। m1 আর m2 এর সিগনিফিকেন্ট কি? দুইটা ছেদকারী পরস্পর ছেদী দুইটা স্পর্শকের ঢাল বোঝায়, পরস্পর ছেদী দুইটা স্পর্শকের ঢাল বোঝায় m1 এবং m2। তোমার প্রশ্নে বলা ছিল এক নম্বরে কি বলা ছিল? স্পর্শক দুটি পরস্পরের উপর লম্ব হলে, তাই না? তুমি বলো মাস্টার, তোমাকে শিখাইছিলাম অনেকদিন আগে, দুইটা সরল রেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাদের ঢাল দ্বয়ের গুণফল -1 হয়, রাইট? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে বলো তোমরা যে এ নম্বরের অ্যানসার যদি করতে চাও, তাহলে এ নম্বরের শর্ত কি? এ নম্বরের শর্ত হচ্ছে ঢাল দুটো পরস্পরের উপর লম্ব হবে, অর্থাৎ ঢাল দ্বয়ের গুণফল -1 হবে। ঢাল দ্বয়ের গুণফল মানে কি? m1 into, তাহলে m1 into m2 equal to -1। তাহলে বাহ, m1 into m2 মানে কি? a by x equal to -1, আর আর গুণ করে এপার পার করলে x plus a equal to, ইহাই নিম্নের সঞ্চারপথের সমীকরণ। শেষ অঙ্ক। তার প্রথম প্রশ্ন ছিল যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব, আমি এখানে
ওই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ থেকে m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি। m এর দুইটা ভিন্ন মানের জন্য দুটা স্পর্শক পাওয়া যায় পরস্পরকে ছেদকারী। ওকে, সেই দুটা স্পর্শকের ঢালদ্বয়ের গুণফল -1 হলে সেই দুটা স্পর্শক পরস্পরের উপর কি হবে? লম্ব হবে। সমীকরণ পেয়ে গেছি। তার মানে কি? সেটা y অক্ষের সমান্তরাল একটা সরলরেখা হবে এবং এটাকে পরাবৃত্তের দ্বিকাক্ষ বলা হয়। যারা ফার্স্ট ইয়ার তারা বুঝবে না, এটা পরাবৃত্তের দ্বিকাক্ষ বটে। এখন এই নম্বর প্রশ্নের অ্যানসার কিন্তু কমপ্লিট। এবারে বি নম্বর প্রশ্ন। বি নম্বরে কি শর্ত দেওয়া আছে দোস্ত? বি নম্বরে বলা আছে স্পর্শক দ্বয়ের ঢাল দ্বয়ের সমষ্টি ধ্রুবক। বি নম্বর প্রশ্নে কি দেওয়া ছিল দেখো, আমি বলছি না, স্পর্শকের ঢাল দ্বয়ের সমষ্টি একটি ধ্রুবক। তাহলে ঢাল দ্বয়ের সমষ্টি সেটা মান তো তুমি জানো। তাহলে প্রশ্ন মতে বি নম্বরের শর্ত হচ্ছে ঢাল দ্বয়ের সমষ্টি একটা ধ্রুবক। মনে করো ধ্রুব সংখ্যাটা কে? ধ্রুব সংখ্যাটা কে? তাহলে m1 + m2 মানে কি হবে? y/x। তাহলে y/x = k। অতএব y = kx। বাস শেষ অঙ্ক। অর্থাৎ মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করবে। তার মানে y² = 4x। এটা এমসিকিউ আসতে পারে ভাইজান। আমার মতো লোককে যদি প্রশ্ন করতে দেয়, আমি এমসিকিউ প্রশ্ন শাহজালাল ইউনিভার্সিটিতে দিয়ে দিতাম যে y² = 4x পরাবৃত্তের যে দুটি স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি একটি ধ্রুবক, তাদের ছেদবিন্দুর সঞ্চার পথ কি হবে? ক নম্বরে দেব মূল বিন্দুগামী সরলরেখা, খ নম্বরে দেব উমুক বিন্দুগামী সরলরেখা, গ নম্বরে দেব তুমুক বিন্দুগামী সরলরেখা, ঘ নম্বরে দেব নানি ইচ্ছা। তাহলে মূল বিন্দুগামী একটা সরলরেখা নির্দেশ করে। ঠিক ওই ধ্রুব সংখ্যা ঢাল বিশিষ্ট। তাহলে ঢালদ্বয়ের সমষ্টি একটা ধ্রুবক যদি হয়, তাহলে আমরা কি করব? মূলদ্বয় মানে এই কেটা কি নির্দেশ করতেছে? এই যে এই সঞ্চার পথে ঢাল নির্দেশ করতেছে। কি ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এবারে তৃতীয় প্রশ্ন বলেছে স্পর্শকদ্বয়ের মধ্যবর্তী কোণ যদি 45 ডিগ্রি হয়। তো আমরা জানি দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র। সি নম্বরে বলেছে তোমাকে, আমরা জানি দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ tan φ = ±m1 - m2 divided by 1 + m1 * m2। দুটা সরলরেখার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র মন দিয়ে শিখেছিলে তোমরা সরলরেখা চ্যাপ্টারে। কি ক্লিয়ার? ফাইর মান কত দেওয়া আছে? বা সরলরেখার মধ্যবর্তী কোণ 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান 1, এটা = +-। এখন বলবা ভাইয়া m1 - m2 তো মান জানা নাই। মান তো জানা আছে আমাদের m1 + m2। তো এটা সূত্র আছে তো √m1 + m2 হোল স্কয়ার -4m1 * m2 ডিভাইডেড বাই 1 + m1 * m2। তাহলে বাম পাশে পার করে নিয়ে এসে বর্গ করে দিয়ে মানটা বসিয়ে দিবা, তাহলেই হবে। ওকে, বাম পাশে পার করে নিয়ে এসে বর্গ করে দিলে 1 + m1 * m2 হোল স্কয়ার = m1 + m2 হোল স্কয়ার -4m1 * m2। প্রত্যেকটা মান জানা আছে। এটার মান জানা আছে, এটার মানও জানা আছে, এটার মানও জানা আছে। এবার গ্রুপ বসিয়ে xy সম্বলিত একটা ইকুয়েশন আসবে না? আসবে কিনা বলো? তাহলে দেখো y² = 4x পরাবৃত্তের স্পর্শকের সমীকরণ থেকে তিন ধরনের সঞ্চার পথ আমরা পাইলাম। অনুরূপভাবে যদি আমি তোমাদেরকে বলি x² = 4ay পরাবৃত্তের ওই তিন শর্তে স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো। অনুরূপভাবে যদি আমি বৃত্তের ক্ষেত্রে বলি, কি পারবা না বলো তো? কি ক্লিয়ার? ক্লিয়ার ভাইজান? পারবা কিনা বলো? কি ক্লিয়ার? সরি ভাই, কারণ ভাই ক্লাস ডিলিট করবেন না প্লিজ, আবার দেখতে হবে। ওকে, তিলোত্তমা পাল কিউট ম্যাথ প্রলয় কুমার ক্লিয়ার ভাই, সুদীপ্ত সরকার তন্ময় ক্লিয়ার ভাই। তাহলে পরাবৃত্তের আরেকটা যে ইকুয়েশন আছে সেটারও তো মনে করো তোমার স্পর্শকের সমীকরণ আছে, তাই না? প্রান্তমণ্ডল ক্লিয়ার। এই মানগুলো বসে স্পর্শকের সমীকরণ নির্ণয় করে নিও। তাহলে আমি যদি বলি এই যে এই সমীকরণটা, এই যে দেখো এটার ক্ষেত্রে যদি বলি আমি x² = 4ay, এই পরাবৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ আমরা শিখেছি y = mx -
am স্কয়ার মস্তক সেখানে আমি যদি এটাকে বাম পাশে পার করে নিয়ে m এর দ্বিঘাত সমীকরণ আকারে লিখি তাহলে am স্কয়ার মাইনাস x ইনটু m প্লাস y ইকুয়াল টু 0 বলো m এর দ্বিঘাত সমীকরণ না এটা হ্যাঁ তাহলে সেক্ষেত্রে m1 প্লাস m2 এটা ইকুয়াল টু হবে x বাই a হবে কিনা আবার যদি আমি বলি m1 ইনটু m2 মূলদের গুণফল ইকুয়াল টু y বাই a ভেরি গুড তুমি করে ফেলো এখন যদি আমি তোমাকে বলি এই পরাবৃত্তের এটা তো যে কোনো স্পর্শক সমীকরণ যে কোনো এই স্পর্শক দ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে এটা ইকুয়াল টু -1 এটা ইকুয়াল টু -1 তার মানে কি y বাই a ইকুয়াল টু -1 তার মানে কি y প্লাস a ইকুয়াল টু 0 পারবো না আবার যদি বলি এদের ঢালদ্বয়ের সমষ্টি একটি ধ্রুবক হলে তার মানে x বাই a ইকুয়াল টু ধ্রুবক কি পারবো কিনা বলো কি ক্লিয়ার ওকে তাহলে বৃত্ত পরাবৃত্ত দুই ধরনের পরাবৃত্ত এদের আমি মোটামুটি 9টা সঞ্চার পথের অঙ্ক তোমাদেরকে করালাম এই মুহূর্তে ওকে যে দুটি স্পর্শক পরস্পরের উপর লম্ব বৃত্তের ক্ষেত্রে একটা কাহিনী দেখাই তোমাদেরকে দেখো বৃত্তের ক্ষেত্রে দেখায় এমনি ফিলেন্স দিয়ে করাবো এমনি আমরা এই ইকুয়েশনের ব্যাখ্যা দিয়েও করাবো দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মতলব হ্যাঁ এই বৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণকে আমি এটা শিখাইনি y ইকুয়াল টু mx প্লাস মাইনাস a রুট y 1 প্লাস m স্কয়ার শিখাইছি না এটা এটাই তো বৃত্তের যে কোনো স্পর্শকের সমীকরণ আমি এটাকে পাশে পার করে নিয়ে যদি বর্গ করি y মাইনাস mx এর উপর স্কয়ার ইকুয়াল টু এখানে হবে a স্কয়ার ইনটু 1 প্লাস m স্কয়ার বা এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে y স্কয়ার মাইনাস 2xy ইনটু m প্লাস m স্কয়ার ইনটু x স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস a স্কয়ার m স্কয়ার গুণ করে দাও কিছু না আমার দরকার m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করা তাহলে এটা এখানে এই পাশে পার করে নিয়ে আসি m স্কয়ার কমন না তাহলে কমন নিলে আসবে x স্কয়ার মাইনাস a স্কয়ার ইনটু m স্কয়ার মাইনাস twice xy into m plus y স্কয়ার মাইনাস a স্কয়ার এটা ইকুয়াল টু 0 আমি কিন্তু m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি আমার উদ্দেশ্য কিন্তু m এর দ্বিঘাত সমীকরণ করা উদ্দেশ্য কিন্তু সৎ আমাদের দেখো জাস্ট বর্গ করে m এর দ্বিঘাত সমীকরণ তৈরি করেছি এর অর্থ কি এই বৃত্তের এটা স্পর্শক তাই কি না এটাও স্পর্শক কিন্তু এখানে এক জোড়া স্পর্শক আছে কয় জোড়া তাদের ঢাল কত m1 এবং m2 তাহলে ঢালদ্বয় যদি m1 এবং m2 হয় তাহলে মূলদ্বয়ের যোগফল m1 প্লাস m2 ইকুয়াল টু মাইনাস এক ঘাতের সহগ করলে 2xy ডিভাইডেড বাই দ্বিঘাতের সহগ মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার আবার মূলদ্বয়ের গুণফল m1 m2 ইকুয়াল টু মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু ধ্রুবক পদ বাই দ্বিঘাতের সহগ তার মানে কি y স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার আমি অ্যাকচুয়ালি এখানে কি বের করেছি বলো এখানে বের করেছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার বৃত্তের দুটো স্পর্শকের যে কোনো দুটো স্পর্শকের ঢালদ্বয়ের সমষ্টি বের করেছি ঢালদ্বয়ের গুণফল বের করেছি এখন স্পর্শকদ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় স্পর্শকদ্বয় যদি তাহলে স্পর্শকদ্বয় যদি পরস্পরের উপর লম্ব হয় তাহলে স্পর্শকদ্বয় লম্ব হলে কিসের সমস্যা m1 m2 ইকুয়াল টু -1 তার মানে বা y স্কয়ার মাইনাস a স্কয়ার ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু -1 আর আমি গুণ করে এবার পার করে তোলপাড় চলে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু আসবে 2a স্কয়ার 2a স্কয়ার তাহলে ইহাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম
একটা ফুটবলের উপর তোমরা আজকেই চেক করবা, একটা ফুটবলের উপর দিয়ে দুইটা পরস্পর লম্বচ্ছেদে এরকম সরলরেখা নিবা বা দুটা কলম নিবা, ঠিক আছে? অর্থাৎ কলম কি পুস্তক আছে? কলম আছে নিয়ে যাবে তো। পরস্পর লম্বচ্ছেদী দুটা সরলরেখা যদি একটা মানে ফুটবলের উপর দিয়ে তোমরা স্পর্শ করে ঘোরাতে থাকো, দেখবা ছেদ বিন্দুর সঞ্চার পথ আরেকটা বৃত্ত হবে, আরেকটা বৃত্ত হবে। আছে দুইটা কলম, আরেকটা দাও। দেখো এই যে দেখো দুটা পরস্পর লম্বচ্ছেদী সরলরেখা, রাইট? এটা মনে করে আমার হাতটা বৃত্তাকার পথ, এটা তো বৃত্তাকার একটা পথ, তাই না? আমি কি করবো, এদেরকে সবসময় স্পর্শ করে এইভাবে যদি আমি ঘোরাতে থাকি, দেখো তো আমি যে বিন্দুতে ছেদ করা আছে তার সঞ্চার পথ একটা বৃত্ত কিনা, হ্যাঁ? এটা একটা বৃত্ত হবে কিনা? দেখো এরা কিন্তু পরস্পর লম্ব আছে, সবসময় লম্ব থাকবে। দিয়ে একটা বৃত্তের উপর দিয়ে তুমি ঘোরাবা, একটা বৃত্তাকার অংশের উপর দিয়ে ঘোরাবা, দেখবা এটা সবসময় একটা বৃত্তের উপর দিয়ে চলবে। এই যে দেখো সঞ্চার পথে একটা বৃত্ত এসছে, রাইট? অর্থাৎ আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে এরকম, এই হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তটার সমীকরণ আমাদের দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার। আমি যদি এখন ফিলিংস দিয়ে অঙ্কটা করতে চাই, রাইট? ফিলিংসটা কি? এই বৃত্তের দুটো পরস্পর লম্বচ্ছেদী স্পর্শক, লম্বচ্ছেদী স্পর্শক এটা, তাহলে এদের ছেদবিন্দুর সঞ্চার পথ অর্থাৎ এই ছেদবিন্দু, তাহলে এই ছেদবিন্দুর স্থানাঙ্ককে তুমি কি ধরবা? xy ধরবা সবসময়, রাইট? এই লম্ব বরাবর এটা যেখানে যাক না কেন পরস্পরের উপরে কি থাকবে? এই লম্বের ছেদবিন্দুর সঞ্চার পথ, লম্ব স্পর্শকের ছেদবিন্দুর সঞ্চার পথ। আর তুমি বলো না এই বৃত্তের কেন্দ্র কত? 0 0। এই বৃত্তের ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ a, তাহলে এটাও a, তাই না? তুমি এইটাকে ঘোরাতে ঘোরাতে যে জায়গাতেই নিয়ে যাও না কেন, যে জায়গাতেই তুমি নিয়ে যাও না কেন, সব সময় কিন্তু এইরকম একটা বর্গক্ষেত্র তৈরি হবে, রাইট? খুবই মজার বিষয়, এটা যদি কেন্দ্র সি হয়, এটা যদি এ হয়, দেখো এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয় না? অর্থাৎ এখানে সব সময় এই সমকোণী ত্রিভুজটা গঠন হবে। অর্থাৎ এই চিত্রের জন্য সব সময় সত্য কথা হচ্ছে এরকম, PC স্কয়ার ইকুয়াল টু PA স্কয়ার প্লাস AC স্কয়ার, পিতা প্লাস P বিন্দুটা যেখানেই যাক না কেন সব সময় এই সমকোণী ত্রিভুজই গঠন করবে। যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হবে PC এবং ভূমি হবে PA আর লম্ব হবে AC, ঠিক? বলো PC মানে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কি? ভুজদ্বয় অন্তর স্কয়ার প্লাস কোটিদ্বয় অন্তর স্কয়ার ইকুয়াল টু PA স্কয়ার। PA মানে কত স্কয়ার? PA মানে এটুকু, এটুকু কত? তাহলে A স্কয়ার প্লাস AC এর মান কত? A স্কয়ার। বলো তো কয়টা A স্কয়ার হলো এখানে? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 2a স্কয়ার। দেখেছো এইভাবে করা যায়। এটাও কিন্তু এই P বিন্দুর সঞ্চার পথ, অর্থাৎ এই P বিন্দুটা এইভাবে এর উপর এই বৃত্তটা তৈরি করবে। তুমি দেখো এটাকে ঘুরিয়ে যদি এরা তো এখানে এসেছিল তাই না, এটাকে ঘুরিয়ে যদি এখানে নিয়ে যাবে, এখানে নিয়ে যেতে থাকবে, এভাবে যাবে, এভাবে যাবে, এভাবে যাবে, এর মধ্যে এদের মধ্যে, ঠিক আছে? তার মানে এই পরস্পর লম্বচ্ছেদী দুটো স্পর্শকের ছেদবিন্দু সঞ্চার পথ হবে আরেকটা বৃত্ত, যে বৃত্তের ব্যাসার্ধ হবে √2a, যার উপর স্কয়ার করলে হয় 2a স্কয়ার, রাইট? এভাবে কিন্তু করা যায়। আমি এখানে করেছি ইকুয়েশন দিয়ে, এখানে করলাম ফিলিংস দিয়ে। কি ক্লিয়ার? কি বোঝা গেছে ভাইজান? কি হয়েছে? কি ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা? এটা করাইছিলেন ভাই? হ্যাঁ করাইছিলাম তো বটে, সবই তো করাই রে ভাই, কয়টা মনে রাখো তোমরা, তাই না? তো যাই হোক, আমরা সঞ্চার পথ শিখলাম, বৃত্ত, পরাবৃত্ত আর বৃত্ত, দুই ধরনের পরাবৃত্তের, ঠিক আছে? একইভাবে উপবৃত্ত, অধিবৃত্তেরও আরো তোমরা 3-6টা আরো অঙ্ক করতে পারো। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। আবারও যদি কোনো সঞ্চার পথের অঙ্ক আমি তৈরি করি, সেই দিন আবারও সঞ্চার পথের অঙ্ক নিয়েই খালি ক্লাস চলতে থাকবে আজীবন, ঠিক আছে? ততদিন ভালো থেকো, সুস্থ থাকো সবাই।
নিরাপদে থাকো। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।